রাজা জমিদারদের নয়, আবহমান বাংলার কৃষকদের হারিয়ে যাওয়া কৃষি উপকরণ নিয়ে উত্তরে জনপদ নওগাঁর মান্দায় গড়ে তোলা হয়েছে কৃষি জাদুঘর। একটা কৃষক পান্তারে যে হাল লে যাবে কি কি লাগে, তার হচ্ছে পান্তা লে যেতে থালি বাসন, পানি নিয়ে যেতে জগ, তার পোকা। এত ধরনের নিড়ানি আমি আগে কখনো দেখিনি। এখানে না এলে হয়তো দেখা হতো না। এক এক অঞ্চলের এক এক ধরনের নিড়ানি। বগুড়া জেলার ঐতিহ্যবাহী মহিষের শিংয়ের নিড়ানি। 70-এর দশকে এই প্রজেক্টর দিয়েই সিনেমা হলে সিনেমা দেখানো হতো। একটা ইতিহাসের যেন সাক্ষী হয়ে গেলাম। এখানে ঘুঘু ধরার বিভিন্ন ধরনের ফাঁদও রাখা হয়েছে। এখানে এসে বায়োস্কোপ দেখে খুবই ভালো লাগলো। এই বায়োস্কোপের অনেক গল্প শুনেছি, কিন্তু কখনো দেখা হয়নি। আগের দিনে গ্রাম বাংলায় মেলা হলে ছেলেমেয়েদের বায়োস্কোপ দেখা যেন আগ্রহের শীর্ষেই থাকতো। আগের দিনের বিয়ের কথা মনে পড়লেই যেন চোখের সামনে ভেসে ওঠে পালকির কথা। আগে বিয়ে মানেই তো ছিল পালকিতে। সময়ের সাথে সাথে পালকি যেন তার জৌলুস হারিয়েছে, পাল্টে গেছে বিয়ের রীতিনীতিও। এই কৃষি জাদুঘরে আসতে হলে প্রথমে আপনাকে দেলোয়াবাড়ি বাজারে আসতে হবে। এরপর সেখান থেকে নিভৃত পল্লী কালীগ্রামে, যেখানে রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম স্যার ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন কৃষি জাদুঘর। খুব সকালেই আমরা রাজশাহী থেকে নওগাঁর মান্দার উদ্দেশ্যে রওনা দিলাম, আমার ভাগিনা রাজ, ভগ্নিপতি রাজ্জাক ও আমি। উদ্দেশ্য নওগাঁর কৃষি জাদুঘর দেখা। আত্রাই নদী বিধৌত নওগাঁ জেলা সেই আদিকাল হতেই বৈচিত্র্যে ভরপুর। অসংখ্য ছোট ছোট নদীর লীলাক্ষেত্র এই অঞ্চল। কৃষিকাজের জন্য প্রসিদ্ধ হয় নওগাঁ জনপদে অসংখ্য জমিদার গোষ্ঠী গড়ে ওঠে। এসব জমিদারদের আশ্রয়ে কৃষিকাজে সহযোগিতার জন্য এই অঞ্চলে সাঁওতাল গোষ্ঠীর আগমন ঘটতে থাকে। নানা জাতি ও নানা ধর্মের মানুষের প্রাণের স্পন্দন এই নওগাঁ জেলা। গ্রামেও যেন এখন শহরের ছোঁয়া লেগেছে। গ্রামের আগের মাটির বাড়িগুলো এখন খুব একটা আর চোখে পড়ে না। সেই টিনের চালা আর মাটির দেয়ালের বাড়িগুলো এখন যেন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। সেখানে জায়গা করে নিচ্ছে ইট পাথরের দালান কোঠা। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম গ্রাম বাংলার কৃষকদের নিয়ে গড়ে তোলা এক ব্যতিক্রমী কৃষি জাদুঘরে। দেখার কৌতূহল যেন বেড়েই চলেছে। বন্ধুরা, আগেই বলে রাখি, জাদুঘর বলতে আমরা আসলে যা বুঝে থাকি, এই জাদুঘর সেরকম নয়। রোদে পোড়া, বৃষ্টিতে ভেজা বাংলার কৃষকদের জীবনের গল্পই এই জাদুঘর। কোথায় আসছো তুমি? কৃষকের জাদুঘরে? হাই, কেমন লাগতেছে? ভালো লাগতে। তাই? হাই, এগুলো জাদুঘর, একটা জাদুঘর। এখানে অনেক কিছু আছে। তাই? হাই, ভিতরে আসো তাহলে দেখতে পাবে কি আছে। এগুলো পোস্টার দেখাচ্ছেন না? জাদুঘরের একেবারে প্রবেশ মুখে প্রথমে চোখে পড়ে বাবুই পাখির বাসা। এরপর জাদুঘরের যে মূল ফটক, তারই বাম পাশে দেখবেন গরুর গাড়ির ছই। এখনও নওগাঁ, রাজশাহী, বগুড়া, রংপুরে গেলে এই গরুর গাড়ি চোখে পড়ে। আগের দিনে যখন এত যানবাহন ছিল না, তখন এই গরুর গাড়িতে চড়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। কৃষি জাদুঘরের ভেতরে প্রবেশ করলাম। শুরুতেই টিনের চালার মাটির দেয়ালে বিভিন্ন ধরনের মই সাজিয়ে রাখা হয়েছে। যে লাঙ্গলগুলো দেখছেন, এই লাঙ্গল দিয়েই গ্রাম বাংলার কৃষকরা জমি চাষ করত। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এই মইগুলো আবহমান বাংলার কৃষকরা বহু বছর ধরে ব্যবহার করে আসছে। বলা যায় 2000 সালের পর কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে, তাই কৃষকরা আর লাঙ্গল ব্যবহার করে না। নওগাঁ জেলার মান্দা উপজেলার নিভৃত একটি গ্রাম কালীগ্রাম থেকে
শুভেচ্ছা জানাচ্ছি, আমি পান্না চৌধুরী। বন্ধুরা, জাদুঘর তো অনেক দেখেছেন, কিন্তু আজ আপনাদের একটি ব্যতিক্রমী জাদুঘর দেখাবো। জাদুঘরে গেলে আমরা আসলে কি দেখে থাকি, আমাদের কি দেখানো হয়। জাদুঘরে গেলে রাজা, বাদশাহ, সম্রাট, তাদের ব্যবহৃত বিভিন্ন আসবাব, তরবারি, তাদের জৌলুস কেমন ছিল, এসবই মূলত দেখানো হয়ে থাকে। এমন একটি জাদুঘরে আপনাদের নিয়ে এসেছি যে জাদুঘরে রাজা, বাদশাহ, জমিদারদের অস্তিত্বের কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। একটা কৃষক পাথারে যে হাল নিয়ে যাবে কি কি লাগে, তার হচ্ছে পান্তালে যাতে থালি বাসন, পানি নিয়ে যেতে জগ, তার হোঁকা, তার তামুক, তার আগুন লেজার বন্দি, মই, লাঙ্গল, জোয়াল সব কিছুই এক জায়গায় রাখা হয়েছে। এই কৃষি জাদুঘরে ঘুঘু ধরার বিভিন্ন ফাঁদও রাখা হয়েছে। আমরা প্রায় একজন আরেকজনকে বলতে শুনি, ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। বলা হয়ে থাকে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। যারা হাজার বছর ধরে আবহমান বাংলায় কৃষিকাজ করে আসছে, সেই কৃষকদের ব্যবহৃত প্রায় ১৫০০ সামগ্রী নিয়ে গড়ে তোলা হয়েছে এক ব্যতিক্রমী কৃষি জাদুঘর। এখানে আসলে রোদে পোড়া, বৃষ্টিতে ভেজা আবহমান বাংলার কৃষকদের বিশাল ক্যানভাসের ছবি চোখের সামনে ভেসে উঠবে জীবন্ত হয়ে। খাঁচা ছেড়ে পাখি যেন চলে গেছে বহু দূরে। সব ধরনের পাখি ধরার ফাঁদই এখানে আসলে দেখতে পাবেন। কত ধরনের যে পাখি ধরার ফাঁদ হয়ে থাকে তা এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না। বন্ধুরা, চোঙ্গার মতো যে ফাঁদটি দেখতে পাচ্ছেন, এই ফাঁদ দিয়ে কোচার মাছ ধরা হয়ে থাকে। পানির নিচে এই চোঙ্গার ভিতরে খাবার দিয়ে পানির মধ্যে ডুবায় রাখা হয়। এই ফাঁদের ভিতর একবার ঢুকলে আর বের হতে পারে না। এক এক পাখির বাসা এক এক রকমের হয়ে থাকে। এখন যে বাসাটি দেখতে পাচ্ছেন, এটি ভোমরার বাসা। গ্রামে যারা থাকেন তারা অবশ্যই ভোমরা দেখে থাকবেন। এই ভোমরার বাসাও তাদের কাছে খুবই পরিচিত। দেয়ালগুলোতে বিভিন্ন পাখির বাসা দেখতে পাচ্ছি আমরা। বাবুই পাখির বাসা, বুলবুলির বাসা, পিঁপড়ার বাসা, কত পাখি যে কত ধরনের বাসা হয়ে থাকে। আগের দিনে গ্রামে গেলে বাবুই পাখির এই বাসাগুলো তালগাছে দেখা যেত, এখন আর খুব একটা চোখে পড়ে না। শিকারীরা পশু পাখি ধরতে কত ধরনের তীর, ধনুক, জাল ব্যবহার করে থাকে, তার সবগুলোই যেন দেয়ালগুলোতে শোভা পাচ্ছে। দেয়ালে বিভিন্ন ধরনের পশু পাখি ধরার ফাঁদের পাশাপাশি বিভিন্ন এলাকার খনার বচন তুলে ধরা হয়েছে। বন্ধুরা, এখন যে ফাঁদ দেখতে পাচ্ছেন, এটি টিয়া পাখি ধরার ফাঁদ। আর যে জাল দেখতে পাচ্ছেন, আগের দিনে বরেন্দ্র জনপদে যে সাঁওতাল গোষ্ঠী আছে, সাঁওতালদের দেখতাম বন জঙ্গলের পাশে জালগুলো বিছিয়ে গাওরা ধরতে। এখন আর খুব একটা মনে হয় চোখে পড়ে না। এই মইজালা দিয়ে ডাবুক ধরা হতো। চোঙ্গার মতো দেখতে এটি আসলে টিয়া পাখি ধরার ফাঁদ। আগের দিনে ধানের শীষ, গমের শীষ কাটতো টিয়া পাখি, যার কারণে লোকজন বসিয়ে রাখতে হতো। দেয়ালগুলোতে বিভিন্ন এলাকার খনার বচন আমরা দেখতে পাচ্ছি। কৃষকদের ব্যবহৃত যে জিনিসগুলো আমরা দেখিনি, বাপদাদার মুখে নাম শুনেছি, সেই জিনিসগুলোই এই সংগ্রহশালায় আছে। এটি এই কৃষি জাদুঘরের আলাদা একটা বৈশিষ্ট্য।
শত শত বছর ধরে গ্রাম বাংলার কৃষকেরা যে কোদাল ব্যবহার করে আসছে কৃষিকাজে, বালু টানা কোদাল, আলুর গই তোলা কোদাল, মাটানো কোদাল, আলুর ভোঁড় তোলা কোদাল, কুয়া কাটার কোদাল, ডিনি কোদাল, মোড়া কোদাল, দেশি কোদাল, কত ধরনের কোদাল যে হয়ে থাকে তার সবগুলো যেন এখানে রাখার চেষ্টা করা হয়েছে। বন্ধুরা, আমপাড়া লগি অনেকগুলো রাখা হয়েছে, একটি দুটি নয়, বিভিন্ন সময়ে যে বিবর্তন হয়েছে আমপাড়ার লগির, সব ধরনের লগি এখানে রাখা হয়েছে। শুধুমাত্র কৃষি উপকরণ নিয়ে একটা বিশাল জাদুঘর করা সম্ভব, সেটাই করে দেখিয়েছেন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ। তার প্রত্যেক বাড়িতেই নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এই বিশাল কৃষি জাদুঘর। কৃষির এমন কোনো উপকরণ নাই যা এই জাদুঘরে রাখা হয়নি। একটা কৃষকের জীবনের বিশাল ক্যানভাসের গল্প এখানে আসলে সহজে চোখের সামনে ভেসে উঠবে। মাটির দেয়ালের যে ঘর দেখতে পাচ্ছেন, আমি এটিকে প্রথমে মাটির ঘর ভেবেছিলাম, আসলে এটি মাটির ঘর নয়, ধানের গোলা। একসাথে এই ধানের গোলায় 500 মনের বেশি ধান রাখা যায়। খেজুর পাতার পাটি, আগে খেজুর পাতা দিয়ে পাটি বুনে গ্রামের মানুষেরা তাতে শুয়ে থাকতো। যখন ছোট ছিলাম তখন মা ফুপুদের খেজুরের পাতা দিয়ে পাটি বোনানো দেখতাম। দেখুন, একটা দোলনা পাট আর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। আগের দিনে এই হাঁড়িতে করেই মানুষ পেঁয়াজের জমিতে, আলের জমিতে সেচ দিত। এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আসলে হাঁসুয়া বটি ধার দেওয়া হয়, সেটাও এখানে রাখা হয়েছে। কৃষিতে যে এখন আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে সেটাই দেখানো হয়েছে। এটাকে গ্রামের ভাষায় ডাবর বা হারা বলা হয়ে থাকে, অনেকেই দেখে থাকবেন গ্রামে যাদের বাড়ি। আমের যখন মুকুল আসে তখন এই মেশিন দিয়ে আম গাছে মুকুলে ওষুধ ছেটানো হয়। এই জাদুঘরে বাঁশের যে বিভিন্ন তৈরি তৈজসপত্র হয়ে থাকে তার সবগুলো এখানে রাখা হয়েছে। কোলা, বিভিন্ন ধরনের খোলই, তার সবগুলোই রাখা হয়েছে। অনেকগুলোরই আসলে নাম জানি না। এটাকে গ্রামের ভাষায় সর্পশী বলে। এই জাদুঘরের দেয়ালে বিভিন্ন এলাকার খনার বচন লিপিবদ্ধ করা আছে। যে কেউ ঘুরতে আসলে অবশ্যই এই খনার বচনগুলো পড়বেন, ভালো লাগবে। এই জাদুঘরের দেয়ালের পরতে পরতে যেন কৃষি উপকরণে আচ্ছাদিত হয়ে আছে। এত কৃষি উপকরণ একসাথে কেউ কখনো কোথাও দেখেছে আমার মনে হয় না। এই জাদুঘরে আসলে অবশ্যই নিরাশ হবেন না, ভালো লাগা কাজ করবে। শেকড়ের সাথে কথা হবে। আমরা অনেকেই গ্রাম বাংলার কৃষক পরিবারের সন্তান, তাই এই জাদুঘরে আসলে অনেক কিছুই দেখার আছে। বাঁশের তৈরি যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটার নাম গোমাই। কৃষক যখন তার গরুকে বিলে বা পাথারে নিয়ে যায় তখন গরুকে গোমাই পরানো হয় যাতে অন্যের ফসলের ক্ষতি করতে না পারে। আমার মনে হয় বাঙালি যারা তাদের প্রত্যেকের এই কৃষি জাদুঘরে আসা উচিত, অন্তত শেকড়ের সাথে দেখা হবে।
জমি চাষ করতে, জমি সেচ দিতে এখন যে আধুনিক যন্ত্রপাতি কৃষক ব্যবহার করছে সেগুলোও রাখা হয়েছে এই জাদুঘরে। জাদুঘরের দেয়ালগুলো যেন এক একটি অতীত ঐতিহ্যের জৌলস বহন করে চলেছে। এগুলো এখন আর গ্রাম বাংলায় দেখা যায় না, তবে অতীতের সেই জৌলসময় স্মৃতি বহন করে, যেগুলো বাংলার কৃষকের গর্ব। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। গ্রাম বাংলার আবহমান কৃষিতে যে আধুনিকতার ছোঁয়া লেগেছে, তার যে বিবর্তন ধারা, সেগুলো খুব সহজেই এখানে আসলে দেখতে পাবেন। এই কর্নারে বিভিন্ন ধরনের হারিকেন রাখা হয়েছে। সর্বশেষ যে হারিকেন দেখতে পাচ্ছেন সেটি ট্রেনের আলো দেখানোর জন্য ব্যবহৃত হতো। আগে যখন বিদ্যুৎ ছিল না তখন এই হারিকেন ছিল রাতে একমাত্র ভরসা। এত ধরনের নিড়ানি আমি আগে তো কখনো দেখিনি। এখানে না এলে হয়তো দেখাই হতো না। এক এক অঞ্চলের এক এক ধরনের নিড়ানি। এটি বগুড়া অঞ্চলের ঐতিহ্যবাহী মহিষের নিড়ানি। সুন্দরবনের মলরা এরকম দাঁতেই মৌচাক কেটে থাকে। মৌচাক কাটার সময় যাতে মৌমাছি আক্রমণ করতে না পারে সেজন্য মলরা এরকম মুখোশ ব্যবহার করে থাকে। আগের দিনে গ্রামের মানুষেরা হুকায় তামাক ভরে মাদক সেবন করতেন। কালের বিবর্তনে সেই হুকা এখন আর গ্রামের মানুষেরা ব্যবহার করে না। আজ থেকে কয়েকশো বছর আগে গ্রাম বাংলার কৃষকের জীবন কেমন ছিল, এই কৃষি জাদুঘরে আসলে সেসব খুব সহজেই জানতে পারবেন। এমন কোনো কৃষি উপকরণ নেই যা এই কৃষি জাদুঘরে রাখা হয়নি। এখন গ্রামে গ্রামে বাজার গড়ে উঠেছে, কিন্তু আগের দিনে তো এরকম বাজার ছিল না। সাপ্তাহিক গ্রামগঞ্জে হাট বসতো, সেই হাট থেকে সওদা করত গ্রামের মানুষেরা। সেই হাটে এসব বাঁশের চোঙ্গায় তেল বিক্রি করত। কালের বিবর্তনে সেই সব এখন শুধুই স্মৃতি। এসব বাটখারা দিয়ে বিভিন্ন জিনিসের ওজন মাপা হতো। আমরা অনেকেই বলে থাকি একজন আরেকজনকে, প্রায় সময় বলে থাকি তুলাধনা করার কথা। এটাই সেই তুলাধনা। এটা দিয়ে তুলাধনা করা হতো। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন ধান মাপার আড়ি বা কাঠা। যখন ওজন মাপার কোনো যন্ত্র ছিল না তখন কৃষকেরা এইসব আড়ি বা কাঠায় করে ধান মাপত। বেদে তৈরি কাঠা আরও দেখতে পাচ্ছি আমরা ঢেল বেড়া, পাট পিটনা, পাট ধোয়ার যে পিটনা। লাঙ্গল দিয়ে জমি চাষ করলে অনেক বড় বড় ঢেল হয় জমিতে, সেই ঢেল ভাঙার জন্য এই ঢেল বেড়া ব্যবহৃত হতো। কৃষকদের ব্যবহৃত এই জিনিসগুলো আমরা অনেকেই দেখিনি, শুধু বাপদাদার মুখে নামই শুনেছি। সেগুলোই এই জাদুঘরে আসলে দেখতে পাবেন। এটি মূলত এই জাদুঘরের অন্যতম বৈশিষ্ট্য। 60 ও 70-এর দশকে এরকম প্রজেক্টর দিয়ে হলে সিনেমা দেখানো হতো। যাদের জন্ম 2000 সালের আগে তারা খুব ভালোভাবেই বলতে পারবে এই টেলিভিশনের কথা। সাদাকালো টেলিভিশনের সিনেমা নাটক দেখার আগ্রহ কতটা ছিল গ্রাম বাংলার মানুষের, তা যাদের জন্ম 2000 সালের আগে তারাই বলতে পারবেন।
এই দোতারা একতারা বাজেই একসময় গায়নরা গ্রামের পথে ঘাটে ঘুরে গান করে বেড়াতো। রোদে পোড়া বৃষ্টিতে ভেজা গ্রামের কৃষকদের কৃষি উপকরণ নিয়ে গড়ে তোলা হয়েছে এই বিশাল জাদুঘর। যেদিকে চোখ যায় শুধু কৃষকদের ব্যবহৃত কৃষি উপকরণই চোখে পড়ে। বন্ধুরা, জাদুঘর তো অনেক দেখেছেন, কিন্তু আপনাদের আজ একটি ব্যতিক্রমী জাদুঘরে নিয়ে এসেছি, যে জাদুঘরে কোনো রাজা বাদশাহ সম্রাটদের অস্তিত্বের কোনো সন্ধান মেলে না। এই জাদুঘরে যা কিছু দেখছেন সবই আমাদের চিরচেনা গ্রাম বাংলার কৃষকদের ব্যবহৃত কৃষি উপকরণ। এই হারিকেন লণ্ঠন দিয়ে 60, 70, 80 দশকেও গ্রামের মানুষেরা রাতে আলো জ্বালাতো। যখন গ্রাম অঞ্চলে বিদ্যুৎ ছিল না, তখন এই প্রদীপ বা বাতি ছিল গ্রামের মানুষের অন্ধকারে একমাত্র ভরসা। যুগের পরিবর্তনে আজ বিদ্যুতের ছোঁয়া লেগেছে গ্রামগঞ্জেও, যার কারণে এসব প্রদীপ বা বাতি এখন আর চোখে পড়ে না। বাপ দাদাদের মুখে অনেক শুনেছে যে আগে গ্রামগঞ্জের মানুষেরা নাকি কাঠের স্যান্ডেল খরম পায়ে দিয়ে চলাফেরা করত। এখানে আসার পর আসলে সেগুলো দেখার সৌভাগ্য হলো। সত্যি খুবই ভালো লাগছে। যদি এখানে না আসতাম তাহলে হয়তো এত কিছু দেখার সৌভাগ্য হতো না। কৃষিকাজে বিপ্লব ঘটাতে পারলেই বদলে যাবে আমাদের এই সোনার বাংলাদেশ। সেই আদিকাল থেকে কৃষিতে কৃষকেরা যে উপকরণ ব্যবহার করেছেন এখন পর্যন্ত, তার সব কিছুই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই কৃষি জাদুঘরে। তাই এখানে না আসলে একটা কৃষকের জীবন সম্পর্কে ধারণা করা সহজ হবে না। এই জাদুঘরে পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে কৃষকের ব্যবহৃত বিভিন্ন উপকরণ। প্রায় 1,500-এর অধিক কৃষি উপকরণ নিয়ে গড়ে তোলা হয়েছে নওগাঁর মান্দায় কৃষি জাদুঘর। গ্রাম বাংলার কৃষকেরা অবসর সময়ে এরকম চরকি দিয়ে দড়ি বানাতো। অনেকেই টাকা বলে থাকেন। এখন যে লাঠি দেখতে পাচ্ছেন, এই লাঠি দিয়ে ধানের চারা বা বিচন তোলা হতো। সময়ের সাথে সাথে কৃষিতে অনেক আধুনিক যন্ত্রপাতি যুক্ত হয়েছে। তবে এখনও গ্রাম বাংলায় গেলে বিভিন্ন জেলায় এইরকম কৃষি উপকরণ অনেকেরই চোখে পড়বে। কুয়া থেকে বালতি দিয়ে পানি তুলতে কত ধরনের কাঁটা ব্যবহার করত গ্রামের মানুষেরা, সেসব কাঁটা এখানে রাখা হয়েছে। মাথাল দেখতে পাচ্ছেন, কৃষকের সাথে এই মাথালের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। রোদে পোড়া কৃষকের একমাত্র ভরসা এই মাথাল। মূলত 2000 সালের পর থেকে বিভিন্ন জেলায় এই কৃষি জাদুঘরের বিভিন্ন কৃষি উপকরণ সংগ্রহ শুরু হয়। হারিয়ে যাওয়া কৃষি উপকরণ নিয়ে এই কৃষি জাদুঘরের যাত্রা শুরু হয় 2008 সালে। এই জাদুঘরে আসলে কৃষকের বর্ণাঢ্য জীবন সম্পর্কে জানতে পারবেন। রোদে পোড়া বৃষ্টিতে ভেজা কৃষকের জীবন কেমন হয় সেসব জানতে মন চাইবে। এখন ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এর নাম করাত। ওই যে গ্রামের মানুষ বলে থাকে যাইতেও কাটে আসতেও কাটে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত কৃষকদের জীবন নিয়েও যে সমৃদ্ধ জাদুঘর হতে পারে তা এখানে না আসলে দেখা সম্ভব হতো না। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করা এই কৃষকদের একটু সম্মান দিতেও যেন আমরা
দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকি। অথচ সবচেয়ে বেশি সম্মান তাদেরই পাওয়ার প্রাপ্য ছিল। শহরের বাবুরা যারা টাকার বড়াই করে থাকেন, তারা কি জানে এই সোনার কৃষকেরা সোনার মাটিতে সোনার ফসল ফলানো বন্ধ করে দিলে তাদের না খেয়ে মরতে হবে? এই নাম, এই যশ, এই টাকা তাদের কোনো কাজে লাগবে না। রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ ব্যক্তিগত উদ্যোগে নিজ বাড়িতেই গড়ে তুলেছেন এক কৃষি জাদুঘর। কৃষি জাদুঘরের প্রতিটি কর্নারকেই তিনি কয়েকটি ভাগে ভাগ করেছেন। তার এই ধারাবাহিকতায় আমরা এখন যে কর্নারে দাঁড়িয়ে আছি, এটি ডিজিটাল কর্নার। ডিজিটাল কর্নারে স্থান পেয়েছে সিডি, ভিসিডি, ক্যাসেট, টেলিভিশন। বন্ধুরা, বলে রাখি 2010 সালে সিডির সোনালী সময় শেষ হয়ে গেছে। ডিজিটাল তথ্য কর্নারে আমরা একটা পুরাতন রেডিও পেয়েছিলাম। যে ঘড়ি আপনাদের দেখালাম, এগুলো এখন দুর্লভ। সিডি, ক্যাসেট, রেডিওর যুগে যাদের জন্ম, তারাই আসলে বলতে পারবে এর ফিলিংস কেমন হয়। ডিজিটাল কর্নারে বিভিন্ন সিডি, ভিসিডির ফিল্ম রাখা হয়েছে। এখানে আসার পর আরও যে বিষয়গুলো আমরা খেয়াল করেছি, বিভিন্ন ধরনের নিড়ানি, প্রায় 50-এরও অধিক নিড়ানি এখানে স্থান পেয়েছে এই কৃষি জাদুঘরে। এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি কাকতাড়ুয়া। আগে যখন আমরা ফসলের জমিতে হাঁটতাম, তখন এরকম কাকতাড়ুয়া চোখে পড়তো। ফসল যাতে নষ্ট করতে না পারে পশু বা পাখিরা, সেজন্য আসলে এই কাকতাড়ুয়া দেওয়া হয় জমিতে। বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রামাঞ্চলের কৃষকেরা আসলে কত ধরনের যে কৃষি উপকরণ ব্যবহার করে থাকেন কৃষি কাজে, তা এই জাদুঘরে না আসলে হয়তো দেখা সম্ভব হতো না। এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নিড়ানি, হাঁসুয়া, ছুরি, বটি, করাত। বাঁশের তৈরি এই তুলন দিয়ে জেলেরা জাল বুনে থাকে। বর্ষার সময় তারা বসে বসে নানা ধরনের জাল তৈরি করে থাকে। ঠিক সেরকম এখন যেটি দেখতে পাচ্ছেন, এটা সুতা কাটার চরকি, অনেকে আঞ্চলিক ভাষায় ট্যাকা বলে থাকেন। এগুলো দিয়ে বর্ষাকালে কৃষকেরা বসে বসে বারান্দায় দড়ি পাকানোর কাজ করে থাকে। হারিয়ে যাওয়া বিভিন্ন প্রকার ধানের জাত ও এখন পর্যন্ত উদ্ভাবিত সকল ধানের জাতই এই জাদুঘরে রাখা হয়েছে। এমন কোনো ধানের জাত নেই যা এই জাদুঘরে আসলে দেখতে পাবেন না। এই জাদুঘরের যিনি উদ্যোক্তা, রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ, যিনি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এসব হারিয়ে যাওয়া ধানের দুর্লভ জাতগুলো সংগ্রহ করেছেন। কৃষকের ঘরে জন্ম হলে কি হবে? যত জাতের ধান এখানে রাখা হয়েছে তার নামও হয়তো আপনারা কখনো শোনেন নাই। একজন কৃষক তার জমিতে যত ধরনের সার দিয়ে থাকেন, তার সবগুলোর স্যাম্পলই এখানে রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন জাতের গাছের যে বীজ হয়ে থাকে, সেগুলো এখানে বিভিন্ন বয়ামে করে সংরক্ষিত করা হয়েছে।
সত্যি এগুলো দেখে খুবই ভালো লাগছিল। জাদুঘরের একেবারে শেষের অংশে বিভিন্ন ধরনের পাখা আমরা দেখেছিলাম। বাঁশের তৈরি এই পাখাগুলো দেখতে ভালোই লাগছিল। আমরা কয়েকটা পাখা দেখেছি হয়তো মা বোনদের হাতে, কিন্তু এত ধরনের যে বাঁশের তৈরি পাখা হয়ে থাকে সেগুলো আসলে দেখা হয়নি। কৃষকের পরিবেশ রক্ষায় একটা স্লোগান দেখতে পাচ্ছি, অধিক হারে ফসল চাই, জৈব সারের বিকল্প নাই। আসলে কৃষক এই ড্রাম সিডার কি কাজে ব্যবহার করে থাকে তা আমার জানা নেই। বন্ধুরা, জাদুঘরের এপাশে ঢেকি দেখতে পাচ্ছি। এই ঢেকি দিয়ে গ্রামের মানুষেরা আগে ধান বানত। এখন যেটি আপনারা দেখছেন এটি হাপুর। কামাররা এই হাপুর পিঠেই হাসুয়া, দা, বটি, কোদাল, নানা রকম সরঞ্জাম তৈরি করে থাকেন। সেমিনার কক্ষের পেছনের দেয়ালে আসলে বিভিন্ন ধরনের বাঁশের সরঞ্জাম চোখে পড়ে। জাদুঘরের এপাশে বিভিন্ন ধরনের মাথাল দেখতে পাচ্ছি। গ্রামের ভাষায় অনেকে এগুলোকে মাথল বলে থাকেন, অনেকে মাথাল বলে থাকেন। তো এই মাথালগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। অঞ্চল ভেদে যে কৃষকের এই মাথালগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে তার সবগুলো এই সেমিনার কক্ষে দেয়াল জুড়ে রাখা হয়েছে। দেয়ালের একেবারে নিচের অংশে বিভিন্ন ধরনের কুলা দেখতে পাচ্ছি। বেত তৈরি কাঠা, বাঁশের ঝাঁকা, চাঙ্গারি, টোপা, বাঁশের ডালা, অনেক কিছুই এই জাদুঘরের নিচের অংশে রাখা হয়েছে দেয়াল জুড়ে। এই কৃষি জাদুঘরে প্রবেশের সময় হাতের বাম পারে ছোট এই ধানের গোলাটি দেখতে পাবেন। এছাড়াও কৃষি জাদুঘরের চারপাশে দেখা মিলবে কয়েকশো প্রজাতির ঔষধি গাছের। এই কৃষি জাদুঘরে গবেষকরাই বেশি আসে। যারা গবেষণার জন্য এখানে আসবেন তাদের জন্য ফ্রি থাকার ব্যবস্থা আছে। বন্ধুরা, এটি ধান মাড়াই করা মেশিন। এখানে এসে বায়োস্কোপ দেখে খুবই ভালো লাগলো। এই বায়োস্কোপের গল্প অনেক শুনেছি কিন্তু কখনো দেখা হয়নি। গ্রামে যখন মেলা হতো তখন ছেলে মেয়েদের আকর্ষণের শীর্ষে থাকতো এই বায়োস্কোপ। গ্রাম বাংলার বিয়ে মানেই ছিল পালকি। পালকিতে বিয়ের অনুভূতি ছিল অন্যরকম। গ্রাম বাংলার বিয়ের সেই পুরনো রীতি হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু পালকির অনুভূতি এখনো অন্যরকম রয়ে গেছে। খুবই পুরাতন একটি নৌকা দেখতে পাচ্ছি। আগে সওদাগররা পালতোলা নৌকায় করে নদী পথে বিলে বিভিন্ন জায়গায় যাতায়াত করত। এখন যাতায়াত ব্যবস্থা অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নত হয়েছে, যার কারণে এই পালতোলা নৌকার কদর আমরা বুঝতে পারি না। এছাড়াও এই কৃষি জাদুঘরে রাখা হয়েছে জাতা। জাতা দিয়ে আগের দিনে মানুষ জমিতে সেচ দিত। এখানে লোহার তৈরি, কাঠের তৈরি দুই ধরনের জাতায় আমরা দেখেছিলাম। এছাড়াও বিভিন্ন ধরনের চাঙ্গারি দেখতে পাবেন দেয়ালগুলোতে। তাই অবশ্যই এই জাদুঘরে আসলে পুরোটা ঘুরে দেখার চেষ্টা করবেন। গরুর গাড়ি। আগে গ্রাম বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহনই ছিল এই গরুর গাড়ি। রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, নওগাঁ অঞ্চলে এখনও এই গরুর গাড়ি দেখা যায়। অনেকে তার প্রিয়তমাকে বউ সাজিয়ে গরুর গাড়িতে সানাই বাজিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যেত। আমরা আগে যে জাতা দেখেছিলাম তা কাঠের ছিল, এখন যেটি দেখতে পাচ্ছেন এটি লোহার জাতা। এই ঢেকিতে করে গ্রাম বাংলার মায়েরা বোনেরা
90-এর দশকের আগে ধান বানতো, আটা করতো। বন্ধুরা, এখন যেটি দেখতে পাচ্ছেন এটি তেলের ঘানি। আগের দিনে গরু দিয়ে মহিষ দিয়ে এই ঘানি দিয়েই তেল ভাঙানো হতো। আমার ভাগিনা রাজ তার মতো করে গরু দিয়ে তেল ভাঙানোর বর্ণনা দিলেন। এভাবে করে গরু ধান ভাঙাই, তেল হয়, তেল। তেল তাহলে বুঝেছেন? এটা কারণ এরা দিয়ে এভাবে করে এভাবে করে এভাবে করে সেটাই বুঝেছেন? হারিয়ে যাওয়া কৃষি উপকরণ নেই নওগাঁর এই কৃষি জাদুঘর। শাহ কৃষি জাদুঘর সত্যি ব্যতিক্রমী এক উদ্যোগ। এমন কৃষি বান্ধব উদ্যোগই পারে দেশের কৃষি কার্যক্রমকে এগিয়ে নিতে। এই কৃষি জাদুঘরের দেয়ালে বিভিন্ন এলাকার খনার বচন দেখতে পাবেন। যদি কখনো এই কৃষি জাদুঘরে ঘুরতে আসেন তাহলে এই খনার বচনগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নওগাঁর মান্দায় অবস্থিত বাংলাদেশের একমাত্র সমৃদ্ধ কৃষি জাদুঘর থেকে। দেশের পথে বন্ধুরা, কৃষি জাদুঘর থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের পরিচিত কোনো জায়গায়। নওগাঁয় আসলে যে শুধু এই কৃষি জাদুঘরে আসবেন তা কিন্তু নয়। বাংলাদেশের সর্ববৃহৎ বৌদ্ধবিহার পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর বদলগাছিতে অবস্থিত। এছাড়া কুসুম্বা মসজিদ নওগাঁর মান্দায় অবস্থিত। ধামইর হাটে আলতা দিঘি, ধীবর দিঘি দেখতে পাবেন। নওগাঁর সাপাহার আম চাষের জন্য বর্তমান সময়ে খুবই পরিচিতি লাভ করেছে। নওগাঁ জনপদ কৃষিকার্যের জন্য খুবই উপযোগী, তাই বিভিন্ন ফসল ফলে এই নওগাঁতেই।